নতুন করে আরো অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন কিনছে বাংলাদেশ সেনাবাহিনী। মানে আমরা এইসব খুশি হই ভাই। কাস্তে হাতে যে কৃষকটা জমি পাহারা দিচ্ছিল বা উনি ওই সময় বলতেছিল যে আমরা মানে শত্রু ঢোকার অপেক্ষা করতেছিলাম আর কি। ভাই কইলজা ঠান্ডা হয়ে গেছিল। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর জন্য 1142টি 12 বোরের শটগান, 7000 পিস সাউন্ড গ্রেনেড ও 10,000 টিয়ার সেল কেনা হচ্ছে এবং জাতীয় নির্বাচনের পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলেও এগুলি ব্যবহার হবে। পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেন কমান্ডো এনএসজি সহ 24 ভারতীয়। এর কিলিং গ্রুপের সঙ্গে সেনা কর্মকর্তাদের হত্যা পরিকল্পনার বৈঠকে ছিলেন সোহেল তাজ। দ্য ডেইলি ইনকিলাব বলতেছে, এটা 1 ঘন্টা আগে নিউজ আসছে ভাই। উনি আবার ডক্টর ইউনূসের সাথেও কথাটা বলছে, মিটিং করছে, কি করেন না করেন বুঝি না। তো দেখেন এখানে সাগর ব্যাপারী ভাই উনি 17 ঘন্টা আগে একটা কমেন্ট করছেন আর কি। উনি বলতেছেন যে হাই ভাই, বিএনপি এবার হারবে, আপনি কি মন খারাপ করবেন? মানে উনি বোধহয় বুঝছেন যে আমি হয়তো বিএনপির কি বলে রাজনীতি করি বা তাকে সাপোর্ট করি। তো আমি একটা হাসা দিলাম তো ইমোজি দিয়ে, তো উনি আবার সাথে সাথে এটা রিপ্লাই করছে যে ভাই আপনার আর আমার ভাস জমবে, আসেন এই আর কি করি। কাল লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারেন, মানে সকালের আগেই তাকে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন আর কি। তো বন্ধুরা আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছে এবং প্রথমে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো সামরিক বাহিনীর আপডেটেড ইনফরমেশন থাকতেছে এবং তারপরে টুকটাক কিছু খবর এবং টুইট পড়ব এবং শেষ অংশে বাংলাদেশের খবর থাকবে এবং সবার আগে বেগম খালেদা জিয়ার ব্রেকিং নিউজ আর কি। উনি সুস্থ আছেন এবং চাইনিজ এবং ব্রিটিশ যেই ডাক্তাররা আছেন আর কি তাকে গত প্রায় 2-3 দিন থেকে, এবং আমরা জানি যে অনলাইনে তার ট্রিটমেন্ট চলতেছিল এবং উনি সুস্থ আছেন। অনেকেই বলা শুরু করেছিলেন যে উনি মানে মারা গেছেন বা নানা ধরনের গুজব আর কি। তো আলহামদুলিল্লাহ অনেকেই দোয়া করতেছিলেন, আমিও দোয়া করতেছিলাম। তো উনি সুস্থ আছেন এবং সম্ভবত কালকে সকালে, আগামীকালকে ভোরবেলাতেই বা এর মধ্যেই উনি রওনা দিয়ে দিবেন এবং কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসতেছে এবং ব্রিটিশ যেই ডাক্তাররা আছেন এখানে তারা সঙ্গী হচ্ছেন আর কি। তো এই সংক্রান্ত যতটুকু খবর আছে শেষ অংশে থাকবে এবং আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা প্রথমেই ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ, খুব পছন্দের একটা পেজ আর কি, ডিটিভি। তো তারা এরকম একটা নিউজ করেছে যে নতুন করে আরও অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন কিনছে বাংলাদেশ সেনাবাহিনী। মানে আমরা এইসব খুশি হই ভাই। প্রতিবেশী রাষ্ট্রের তারাই তো আসলে ঢুকবে ট্যাঙ্ক নিয়ে, মানে ওই আমেরিকা থেকে তো ট্যাঙ্কে চড়ে বাংলাদেশে ঢোকা সম্ভব না, বা চীন বা রাশিয়া থেকে। তো প্রতিবেশী বন্ধু রাষ্ট্র যারা আছে তারা যদি ট্যাঙ্ক নিয়ে কোনো ফ্যান্টাসি করে আর কি মানে বাংলাদেশে, তো অবশ্যই তাদেরকে আটকানোর জন্য ট্যাঙ্ক ধ্বংস করার ওয়েপেন আছে এবং সেগুলি কিনতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তো এটা একটু ছোট করে পড়ি। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন করে আরও অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন কেনার জন্য ইভ্যালুয়েশন নোটিশ জারি করা হয়েছে। ক্যাটাগরি 1 ইউরোপ, আমেরিকা। আমরা জানি ওই জ্যাভেলিন কেনার ব্যাপারে কিন্তু তাদের আগ্রহ ছিল এবং এই সংক্রান্ত কথাও এখানে আছে। ক্যাটাগরি 1 আছে এবং ক্যাটাগরি 2 চীন, রাশিয়া, অন্যান্য উভয় গ্রুপ থেকেই এসব অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন কেনা হবে। কিছুদিন আগে সেনাবাহিনী আমেরিকান জ্যাভেলিন এটিজিএম কেনার RFI দিয়েছিল। এরপর স্পেন থেকে আরও অ্যালকোটান 100M2 ATW কেনারও টেন্ডার দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে কিনেন ভাই, শক্তিশালী হইতে হবে এবং ফার্স্ট ম্যান্ডেটরি হচ্ছে যে আমাদের শক্তিশালী হইতে গেলে অর্থনৈতিকভাবে তো আমরা শক্তিশালী হবই, কিন্তু তার আগে যেটা করতে হবে 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে যে সামরিক বাহিনীর শক্তিশালী করা। শুধু ওই আর্মি না, আর্মি, বিমান বাহিনী, নৌবাহিনী, ওই বিজিবি, পুলিশ, ওইদিকে র্যাব, যা যা আছে আর কি, এবং আনসার বাহিনী 68 লক্ষ ভাই আমাদের আনসার ভিটিপি আছে। রেডি করেন, ট্রেনিং দেন এবং অস্ত্র যদি আপনারা না দিতে চান একদম স্কিল্ড, একদম গেরিলা ট্রেনিং, কমান্ডো ট্রেনিং আমরা আনসার ভিটিপিরও আমরা চাই। অনেকে আপনারা বলেছেন যে 3 লক্ষ 5 লক্ষ এরকম বাছাই করে ছাকনির মতো করে আনসার ভিটিপিদের তৈরি করা হোক আর কি। তো এগুলি আমরা চাই আর কি। তো দেখেন এখানে ছবি দেওয়া হচ্ছে এবং জ্যাভেলিনের এরকম ছবি। আমার মনে হয় যে আমেরিকা বাংলাদেশকে ওই ট্রেড চুক্তির সময় হয়তো এগুলি আলাপ হয়ে গেছিলো যে আমরা জ্যাভেলিন পাবো আর কি। তো যার জন্যই হয়তো এইসব জিনিস উঠেছে বা আগ্রহ প্রকাশ করা হচ্ছে বা এগুলি আমরা পেতে যাবো আর কি।
তো এইসব জিনিস আমরা দেখতেছি। এবং দেখেন এখানে আরও তারা একটা পোস্ট দিয়েছে যে বর্ডার গার্ড বাংলাদেশ, মানে এইটা তো হচ্ছে যে একদম প্রথম সারির বাহিনী, মানে আপনাকে আগে টক্কর দিতে গেলে আগে বিজিবিকে ফেস করতে হবে, যদি কেউ মানে বন্ধু রাষ্ট্র যদি কেউ মানে শত্রুতা করতে চায় আর কি। তাহলে এখানে বর্ডার গার্ড, এখানে পোস্টে বলতেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর জন্য 1142টি 12 বোরের শটগান, 7000 পিস সাউন্ড গ্রেনেড ও 10,000 টিয়ার সেল কেনা হচ্ছে। প্রচুর সংখ্যক তারা এগুলি কেনার চেষ্টা করুক এবং আমরা সাথে আছি আর কি। মানে 1142টি 12 বোরের শটগান, মানে এটা তো বুঝতেই হবে। 7000 পিস সাউন্ড গ্রেনেড, মানে এটা বিশাল সংখ্যক আর কি। এবং 10,000 টিয়ার সেল কেনা হচ্ছে। এবং জাতীয় নির্বাচনের পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলেও এগুলি ব্যবহার হবে। তো ভাই ওই কাংলিয়ারা তোমরা একটু সাবধানে থাকো আর কি। তো ওরা ওই চিকেন নেক থেকে এইসব সৈন্য সমাবেশ করুক এটা ওইটা, মানে আমি দু একটা পাকিস্তানি চ্যানেলও দেখতেছিলাম, তারা বলতেছিল যে ভাই যদি আবার দেশের মধ্যে সৈন্য ঢুকায় দেয় বন্ধুত্ব রাখতে হবে। তো বন্ধুত্বর তো নজির আমরা দেখছি ভাই 16-17 বছর, মানে একেবারে যুদ্ধ হইলে ভাই আমরা 800 কোটি মানুষ জান দেওয়ার জন্য রেডি আছে, এই কোনো আপোষ হবে না ভাই। বন্ধুত্ব টন্ধুত্ব কিছু না, তাদের বন্ধুত্ব মানে হচ্ছে যে তাদের কোলের মধ্যে ঢুকতে হবে, ওই ফ্যাসিস্টকে আবার ফেরত নিয়ে আসতে হবে। এইগুলো তো মানা সম্ভব না। যারা মানবে ভাই তারা চলে যান, ওই পাকিস্তানের সাথেও ডাইরেক্ট ফ্লাইট চালু করছে, আর ভারতের সাথে তো আছে, চলে যান ভাই, বাংলাদেশে থাকার দরকার নেই। তো দেখেন এখানে বিজিবির আমরা দেখতেছি ছবি কিছু তারা দিয়েছে এবং ভালো লাগছে আর কি এই জিনিসগুলি হোক। তো দেখেন ওখানে কাস্তে হাতে যে কৃষকটা জমি পাহারা দিচ্ছিল, বা উনি ওই সময় বলতেছিল যে আমরা মানে শত্রু ঢোকার অপেক্ষা করতেছিলাম আর কি। ভাই কইলটা ঠান্ডা হয়ে গেছিল আর কি, ওই সময় আমরা দেখতেছিলাম উত্তেজনার এইসব খবর আর কি। এবং ওই ডক্টর নিউজ আসার পর আর কি। তো দেখেন এখানে একটু ছোট করে একটা পোস্ট আসছে নতুন দিগন্ত আর কি। এইসব সোশ্যাল মিডিয়াতে এগুলো সব ভাইরাল আর কি। তো একটু পড়ে নিই, আপনাদের নিশ্চয়ই মনে আছে সীমান্তে কাস্তে হাতে দাঁড়িয়ে ভাইরাল হওয়া সেই কৃষক বাবুলের কথা। হ্যাঁ অবশ্যই, কেন ভাই এত তাড়াতাড়ি কি বলতে হবে এগুলি? এরা তো বাংলাদেশের নতুন জাতীয় বীর আর কি। আবু সাইদ এবং মুগ্ধদের পরে এরা হচ্ছে যে বাংলাদেশের জাতীয় বীর। দেশপ্রেম আর দায়িত্ববোধের প্রতীক হয়ে ওঠা এই সাধারণ কৃষককে আজ সংবর্ধনা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তো মানে আলহামদুলিল্লাহ, এবং অবশ্যই ধন্যবাদ পাওয়ার মতো একটা কাজ করেছে বিজিবির পক্ষ থেকে তাকে সম্মাননা ও শুভেচ্ছা তুলে দেওয়া হয়। মানে সম্মাননা আর শুভেচ্ছা, আমি তো মনে করি যে আর্থিক সহায়তাও দেওয়া হোক। মানে এরা তো আসলে আমি জানি না যে এদের মানে বিশেষ করে এই বাবুল ভাইয়ের অবস্থাটা কীরকম, বাট আমি অবশ্যই চাইবো যে একটা বড় অ্যামাউন্টের একটা যেন আর্থিক কী বলে গিফট দেওয়া হোক। এটা তো সহায়তা, উনি সহায়তার জন্য এই কাজটা করেন না আর কি। মানে আমি ছবিতেই আপনারা দেখতেছেন যে উনি কীভাবে ওঁত পেতে আছে, হাতে কিন্তু তার কাস্তে, মানে উনি বলতেছেন যে আমরা মানে ঢুকলেই ব্যবহার হবে এই জিনিসের। তো দেখেন এখানে দেশপ্রেমের এটা তো আমরা বললাম, বিজিবির পক্ষ থেকে তাকে সম্মাননা ও শুভেচ্ছা তুলে দেওয়া হয় যাতে দেশপ্রেমে উজ্জীবিত এই মানুষটির সাহসিকতা ও সততা আরও অনুপ্রেরণা হয়ে ওঠে সবার কাছে। এক মুহূর্তের একটি ছবি যে দেশের মানুষের হৃদয়ে এতটা আলোড়ন তুলতে পারে, বাবুল সেই প্রমাণ। বিজিবি বিশ্বাস করে সীমান্তের নিরাপত্তায় জনগণের অংশগ্রহণ ও আস্থা সবচেয়ে বড় শক্তি, আর সেই আস্থার এক উজ্জ্বল উদাহরণ বাবুলের মতো সাধারণ মানুষ। বন্ধুরা আপনারা প্রচুর কমেন্ট আপনারা করেছেন যে বিশেষ করে সাতক্ষীরা, তারপরে হচ্ছে রংপুর, তারপরে ওই চাঁপাইনবাবগঞ্জ, এদিকে সিলেটের এলাকা যেসব জায়গাতে, এবং ত্রিপুরার এইসব জায়গায়, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া নিয়ে ভাই টেনশন নেই। আমরা তো চাই যে তারা যদি কখনো ঢুকে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে যেন ঢুকে ভাই। মানে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কি জিনিস তারা আগে ওই টেস্টটা করে নিক, তারপরে বাংলাদেশের অন্যান্য জেলায় যেন তারা আসে। তো যাই হোক, সীমান্ত এলাকার মানে বাসিন্দা যারা আছেন মানে তারাও কিন্তু এই মিলিটারি ট্রেনিং পাওয়ার দাবি রাখে আর কি। তাদের অ্যাটলিস্ট ওই AK-47 মতো টাইফেল চালানোর জন্য তাদের ট্রেনিং থাকে। আমরা চাইবো যে মানে অ্যাটলিস্ট সীমান্তবর্তী এলাকার যত জনসাধারণ আছে যারা আগ্রহী আর কি, তাদেরকে ভাই এইসব মানে গ্রেনেড চালানো, তারপরে AK-47 চালানো, কি বলে অটোমেটিক যে গ্রেনেড লঞ্চার আছে, এইসব চালানো আপনারা শিখাই দেন। তারপরে দেখেন মানে সীমান্ত কোনো দুর্ঘটনা ঘটে কিনা। অস্ত্র দেওয়ার দরকার নেই, মানে ট্রেনিং তারা নিতেই পারে আর কি। তো দেখেন এখানে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে, এবং ওই আগের সেই ছবিটা এখানে দেখতেছি যে ওই মানে বাংকারের মতোই তৈরি করা হয়েছে, ওখানে বিজিবি আছে, এবং নিচে ওই সর্ষে ক্ষেতের পাশে সর্ষে ফুল দেখা যাচ্ছে, তার পাশে উনি বসে আছে ওই কাস্তে হাতে আর কি। তো দেখেন এখানে DRF ডিফেন্স রিসার্চ ফোরাম তারাও এই
এই ছবিটা দিয়ে বলছে যে ফার্মার বাবুল আলী হু ব্রেভলি স্টুড উইথ এ সিকল এগেনস্ট আর্মড বিএসএফ ট্রুপস ডিফেন্ডিং আওয়ার ল্যান্ড ইন চাপাই নবাবগঞ্জ হ্যাজ বিন অনার্ড বাই বিজেপি অন দেয়ার ব্যাটালিয়নস 10th অ্যানিভার্সারি। ট্রু প্যাট্রিয়টিজম লিভস ইন আওয়ার পিপল। আলহামদুলিল্লাহ, মানে আমরা তো মানে এখন আর মানে যে জায়গাতে আছি আর কি, আমরা দেশকে রক্ষার জন্য তারা ওইরকম প্রোপাগান্ডা ছড়াবে, মানে তারা বিভিন্ন ভিডিও তৈরি করতেছে, আদি দেখতেছি আর কি, যে তারা বাংলাদেশে আবার মানে একটা ফ্যান্টাসি করার এসব কথাবার্তা, মানে উস্কানিমূলক কথাবার্তা আর কি। তো তোরা যদি কখনো আসিস, আয় ভাই, আমরা 18 কোটি মানুষ জান দেওয়ার জন্য রেডি আছে, তোরা আয় বাংলাদেশের মধ্যে আয়, তারপর দেখ যে তোদের দেশে কি হয় আর কি। মানে ওইদিকে পাকিস্তান আছে, ওইদিকে চায়না আছে, তো তারা তো হাত গুটিয়ে বসে থাকবে না ভাই, মানে মানচিত্র বদল হয়ে যাবে তারা যদি এরকম কিছু চিন্তা করে। তো দেখেন আমার দেশ আজকে এরকম একটা নিউজ, মানে তারা ওই ফটোকার্ডের মতো এরকম নিউজ পোস্ট করে দেয় সোশ্যাল মিডিয়াতে। তো তারা বলতেছে যে পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেন কমান্ডো এনএসজি সহ 24 ভারতীয়। এটা তো আমি আমার আগের ভিডিওতে বলেছি, বাট ফিগারটা কিন্তু এখন আসতেছে আর কি, 24টা এনএসজি, মানে ওই ব্ল্যাক ক্যাট আর কি। তো ভাই আমরা কি চুপ থাকবো? মানে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে কথা বলেন ভাই, মানে এইটার একটা মানে প্রতিশোধ নিতে হবে। মানে আমরা কি মানে এতটাই মানে ডরপোক জাত আর কি, মানে আমরা তো আসলে এতটা কখনো ভীরু জাতি ছিলাম না। 71, 47 অনেকে আপনারা এখানে কমেন্টে বলেন ভাই যে ওদের যে ভারত, এই ভারতের মানচিত্র তো আমরাই তৈরি করে দিছিলাম। ওই সময় ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো হয়েছিল, এখানে আমাদের এই এলাকার মধ্যে বাংলাদেশের মানুষেরা, আমাদের অতীতের যারা সিনিয়র যারা আছেন, তারা যদি আন্দোলন না করতেন, তাহলে ওদের মানচিত্র কি তারা পাইতো? অনেকে বলেন যে তাদের মানচিত্র তো আমাদের তৈরিতে আমাদের কন্ট্রিবিউশন আছে, তারা কেন এত গাদ্দারি করে? ওরা বারবার বলে যে 71 নাকি আমাদের, 71-এ তারা আমাদেরকে গিফট দিচ্ছে আমাদের মানচিত্র। এখানে দ্য ডেইলি ইনকিলাব বলতেছে ভাই এই লোকটা ছাড়লেন কেন? আমরা তো প্রথমেই জানতেছিলাম। আমি দেখেন ওই যে মনীষার উপরেও কথা বলেছি, এখন তারপরে মনীষার উপরেও খবর আসতেছে, তারপরে জয় মামুন টামুন, মানে তারা যারা ওই বেনিফিশিয়ারি আর কি, ওই হাম্বা লীগ আর কি, সাংবাদিক তো না, এরা হচ্ছে সব হাম্বা লীগ। তো ওই হাম্বা লীগের যেগুলো ছিল, এগুলো তো ওই সময়ে মানে কালপিট ছিল বিডিআর কিলিংয়ে। আমরা জানি যে কিভাবে মনীষা ওই মানে বিডিআর গেটে ধানমন্ডির ওখানে বারবার ওখানে গার্ড দিচ্ছিল, ঢুকতে দিচ্ছিল, মানে ওই তাপসের মানে কি বলে ক্রীড়ানক হিসাবে এরা কাজ করছে। তো দেখেন আপনারা পারলে এদেরকে ছাইরেন না আর কি। সোহেল তাজ তো পালাই গেছে, র এর কিলিং গ্রুপের সঙ্গে সেনা কর্মকর্তাদের হত্যা পরিকল্পনার বৈঠকে ছিলেন সোহেল তাজ, দ্য ডেইলি ইনকিলাব বলতেছে। এটা 1 ঘন্টা আগে নিউজ আসছে ভাই। উনি আবার ডক্টর ইউনূসের সাথেও কথা বলছে, মিটিং করছে, কি করেন না করেন বুঝি না। তো দেখেন এখানে আমার এক দর্শক ভাই, আপনারা সবাই আমার জান আর কি, মানে আমরা তো এখন এই 5ই আগস্টের পরে কেউ ভাই শত্রু না। আপনি হয়তো জামাত ইসলামী করেন, আরেকজন হয়তো ইসলামী আন্দোলন করে, আমি হয়তো জাতীয় পার্টি করি, আরেকজন হয়তো বিএনপি করে। তো আমরা তো আসলে সব মিলেজুলেই বাংলাদেশ, শত্রুতা কেন থাকবে ভাই? ইলেকশন একটা লড়াই, এই লড়াইয়ে মার দাঙ্গা এরকম আচরণ করেন না, সবাই মিলেমিশে একটা সুন্দর যতটা কম উত্তেজনা রাখা যায় এটা এভাবে ইলেকশনটা করেন, তারপরে ক্ষমতায় এসে দেশ চালান। মানে এটা তো আমরা চাই আর কি। এবং আমি বারবার বলছি যে আমার এই চ্যানেলটা দেশপ্রেমিকদের চ্যানেল আর কি, এবং এখানে অন্ধভক্ত বা দলকানা এইসব লোকজন চাই না ভাই। আমার ওই মিলিয়ন সাবস্ক্রাইবার ফলোয়ারের দরকার নেই। যারা একেবারে দেশপ্রেমিক, যারা দলের ক্রিটিসিজম এগুলো নিতে পারেন, তারা এখানে থাকেন আর কি। কারণ আমি অনেক সময় বিএনপিকেও ছিলি, জামাত ইসলামীকেও ছিলি, ডেলি তো ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ছিলতেই আসি। তো আমার কথা হলো যে আমি বাংলাদেশের দালাল ভাই, বাংলাদেশের পক্ষে কথা বলি, এবং এটা আমরা ঝগড়াঝাটি যাই করি আর কি, দিন শেষে কিন্তু আমরা সবাই একটা পরিবার, এটা যেন মনে থাকে আর কি। তো দেখেন এখানে সাগর ব্যাপারী ভাই, উনি 17 ঘন্টা আগে একটা কমেন্ট করছেন আর কি। উনি বলতেছেন যে হাই ভাই, বিএনপি এবার হারবে, আপনি কি মন খারাপ করবেন? মানে উনি বোধহয় বুঝছেন যে আমি হয়তো বিএনপির কি বলে রাজনীতি করি বা তাকে সাপোর্ট করি। তো আমি একটা হাসা দিলাম তো ইমোজি দিয়ে, তো উনি আবার সাথে সাথে এটা রিপ্লাই করছে যে ভাই আপনার আর আমার ভাস জমবে, আসেন এই আর কি করি। তো অবশ্যই আমি তো চাই যে মানে ইন্টারাকশন হোক, এবং আপনাদের সবার কমেন্টই যদি সুন্দর করে মানে দেখাতে পারতাম বা বলতে পারতাম, ভালো লাগতো আর কি। তো এইটা ওনাকে আমি বলছি যে ভাই আপনার এই কমেন্টটা দেখে আমি কিছু কথা বলবো আর কি। তো দেখেন এখানে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কিন্তু ওই বিমানের ডাইরেক্ট ফ্লাইট চালু হয়ে যাচ্ছে, এবং সপ্তাহে 3টা করে মানে হবে ফ্লাইট চলাচল করবে। এবং দেখেন যখন ওই করাচিতে একসময় খুব দাঙ্গা ফাসাদ
হচ্ছিল আর কি। তো আমরা তো জানি যে এখন রিসেন্টলি পাকিস্তানের এমন একটা অবস্থা হয়েছে যে তারা একদম দেলিয়ার মতো অবস্থা হয়ে গেছে। তাদের যে রাষ্ট্রীয় খাতে যে PI এয়ারলাইন্স যেটা আর কি, তো সেটা তারা বিক্রি করে দিচ্ছে, মানে অন্য হয়তো বেসরকারি কারো কাছে দিয়ে দিবে একটা বড় সংখ্যক শেয়ার, এবং IMF এর চাপে আর কি, মানে তাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ। তো পাকিস্তানের জন্য আসলে খারাপ লাগে, কারণ এই ইমরান খান, ডেমোক্রেসি তো তাদের ওখানে নাই। পাকিস্তানের ভাই ওই আমরা যদি কাংলিয়ার সাথে চিন্তা ভাবনা করি, পাকিস্তান হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় একটা বন্ধু আর কি। কিন্তু আপনারা কখনো বাংলাদেশকে পাকিস্তান বানাতে যান না। ওরা যেমন বাংলাদেশ হবে না বা আফগানিস্তান হবে না, প্রত্যেকটা দেশের তো একটা সার্বভৌমত্ব আছে। কেন ভাই আমরা বাংলাদেশের মানুষ অন্য দেশের স্লোগান দিই? পাকিস্তান জিন্দাবাদ, অনেকে বলতেছেন যে পাকিস্তান জিন্দাবাদ বললে কি ইয়ে হয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে। এটা ফ্যাসিস্টের আমলেও কিন্তু ভারতের পক্ষে কেউ কখনো স্লোগান দেয় নাই, মানে এটা আপনারা হিসাব করে দেখেন। ভারত জিন্দাবাদ কখন আমরা বলছিলাম? ইন্ডিয়া জিন্দাবাদ কখনো বলছিলাম? তাহলে এখন পাকিস্তান জিন্দাবাদ কেন বলবো? এই একদম লজিক আর কি। এবং দেখেন এক সময় কিন্তু যখন করাচিতে দাঙ্গা ফাসাদ হচ্ছিল এবং কোনো একটা কারণে তিউনিসিয়ার একটা ভিসা দরকার ছিল এবং বাংলাদেশে তিউনিসিয়ার ভিসার এম্বাসি ছিল না, তো তখন কিন্তু আমি ভিসা লাগাইছিলাম। এবং ওই দাঙ্গা ফাসাদের মধ্যে যারা 2-3 বার ট্রাভেল করা মানে মানুষ আর কি পাকিস্তানে, তাদেরও ভিসা রিজেকশন হচ্ছিল, আমি কিন্তু ভিসা পাইছি ওই সময়। তো পাকিস্তানের সাথে কিন্তু ওই রকম বৈরিতা নাই যে বাংলাদেশ একদম পাকিস্তানকে ভারতের মতো একদম মাইনাস করে দেবে। কিন্তু বাংলাদেশের পক্ষের শক্তি কখনো আপনারা বাংলাদেশের মধ্যে থেকে অন্য দেশের স্লোগান দিয়েন না ভাই, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তো এই যে 3 দিনের মানে ফ্লাইট হবে, যাব পাকিস্তানে, যাব ওখানে সুন্দর সুন্দর খাবার আছে, খাবার খেতে যাব। পাকিস্তানের বিরোধী হই, কারণ হচ্ছে যে একটা সুযোগ আছে, ওই ফ্যাসিস্ট যেভাবে মানে তেল মারতে মারতে এই একটা অঙ্গরাজ্য বানিয়ে ফেলছিল বাংলাদেশকে, ওই কাংলিয়াদের। তো এইটাও তো ওই জামাত ইসলামী যেহেতু পাকিস্তানের সবচেয়ে বড় বন্ধু, আমি বারবার বলি যে পাকিস্তান যেন ভারতের মতো ভুল না করে। তাদেরও তো একটা সুযোগ আছে, যে দেখা গেল যে হয়তো জামাত ইসলামী ক্ষমতা দিয়ে চলে আসলো, ইলেকশন জিতে যাওয়ার একটা অনেক সুযোগ আছে। মানে অনেকে বলতেছে যে 4%-এর একটা গ্যাপ, এটা সেটা। ভাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জামাত ইসলামী হয়তো ক্ষমতায় চলে আসবে। তো তাইলে কি হবে? আপনাদেরকে বলতে হবে যে এটা কোন ধরনের ইসলামী রাষ্ট্র আপনারা বানাবেন। অনেকে বলতেছেন যে ইলেকশনে জিতে তারা জামাত ইসলামী রাষ্ট্র কায়েম করবে। তো এটা তো আপনাদের একটা ঘোষণা আসতে হবে না যে এটা আফগানিস্তানের মতো আপনারা চান, না পাকিস্তানের মতো, না ইরানের মতো। এটা তো বলে নেবেন। পরে দেখা গেলো যে এটা করতে গিয়ে তো আবার সংবিধানও কাটাছেড়া করা লাগবে। সংবিধান ইসলামী রাষ্ট্র বানাতে গেলে মানে সবাইকে বাধ্যতামূলক হিজাব পড়তে হবে, বোরকা পড়তে হবে, আমাদের এই বেশে আসতে পারবো না, ওই দাড়ি টুপি লাগাইতে হবে, এগুলো বলতে হবে না? তো এইটা তো ক্লিয়ার করা উচিত আর কি। তো জামাত ইসলামের যথেষ্ট সম্ভাবনা আছে, তারা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, বারবার আমি বলছি ভাই যে তাদের ডাকসু তারা চুরি করুক বা নিজেদের কি বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করুক, তাদের ভাই সেই ক্ষমতা আছে। তাদের ওই ইনফ্লুয়েন্সাররা ভাই বড় তারা পেইড হোক বা ইয়ে হোক, সারাক্ষণ জামাত ইসলামী ইসলামী রাষ্ট্র। তো পরে কি হবে সেটা পরে দেখা যাবে, বাট এই মুহূর্তে তো জামাতে ইসলামের একটা জাগরণ চলতেছে, এটা তো অস্বীকার করা উপায় নাই। তো আমি মনে করি যে জামাত ইসলামী যথেষ্ট সুযোগ আছে এবং তাদের অবশ্যই এইসব জিনিস ক্লিয়ার করে আসা উচিত আর কি। আসা উচিত আর কি। তো দেখেন এখানে পোস্ট আসে যে রাজাকার, স্বৈরাচার, হাইজাকার 3 দল এক হয়ে বিএনপির বিরুদ্ধে লেগেছে। তো ভাই বিএনপির কিন্তু আসলে ক্রাইসিসই যাচ্ছে আর কি। ওদিকে খালেদা জিয়ার অবস্থা খুবই মানে শোচনীয়, এবং তারপরে আমরা দেখতেছি যে এই মানে রাজনৈতিক অবস্থার মধ্যে ওই জামাত ইসলামী যাই করুক আর কি, তারা মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করুক বা ইসলামী দাওয়াত দিতে দিতে সারা বাংলাদেশের ঘরে ঘরে তাদের যে ভোট সেটা বেড়ে যাক, মানে ন্যাচারালি হোক বা আর্টিফিশিয়ালি হোক, তারা যেভাবে তাদের বুদ্ধি মেধা খাটায় বা চুরিদারির প্র্যাকটিস করে তারা যেভাবে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় যে ওই রাজাকার, স্বৈরাচার, হাইজাকার এইসব বইলা মানে বিএনপি সমর্থকদের আসলে তাদের খারাপ দিন আসতে যাচ্ছে। ধরে নেওয়া যাক যে জামাত ইসলামী সরকার গঠন করে ফেললো, বিএনপি কিন্তু একটা মানে ওই রাকসুর মতোই আর কি, একটা ওই স্লাইডিং একটা মানে পরাজয় বা একটা জামাতের একটা ভিক্টরি, এরকম একটা অবস্থা হবে। তো বিএনপি হারাবে না, কিন্তু একটা লম্বা সময় হয়তো তাদেরকে আবারও অপেক্ষা করতে হবে। কিন্তু খালেদা জিয়া যেহেতু আমরা আশা করতেছি উনি ট্রিটমেন্ট নিয়ে আবার হয়তো ফিরে আসবেন, বাট ওই সময় আবার উনি থাকবেন কিনা সন্দেহ আর কি। তো দেখেন এখানে অনেকে পোস্ট দেন আর কি, আপনাদের পছন্দ হবে না, বাট এই ভাইগুলি কিন্তু মানে এক পক্ষ কিন্তু বলবেই যে তারা কিন্তু জামাত ইসলামী, তারা পেইড হোক বা যাই হোক, বাট তারা কিন্তু জামাত ইসলামীকে জিতে
নীতি আনার জন্য যথেষ্ট কাজ করতেছে। তো এখানে এক ভাই পোস্ট দিয়েছেন যে বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু জামাতের ভাড়াটিয়া পেইড এজেন্টদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের। তো এইটা তো আমরা জানি, কিন্তু পেইড হোক আর যাই হোক, তাদের যেই মেধা এবং কৌশল, এখানে তো বিএনপির কেউ নাই। হ্যাঁ, আমি তো এখানে বিএনপির মানে দালালিও করি না, আমি সত্যটা উঠাই দিই। এবং এই ধরনের কথা আপনারা যেভাবে নেন আর কি। পিনাকি আছে, বনি আমিন আছে, ইলিয়াস আছে, তারপরে ওখানে কি জানি মিল্টন আর কি, ওই মানে জ্যাকব মিল্টন, সেও এখানে আছে আর কি। তো তারা 24 ঘন্টা কিন্তু ওই সোশ্যাল মিডিয়া গরম করে রাখতেছে আর কি। এবং দেখেন এখানে মিনা ফারার কথা কিন্তু এখানে বলে নাই। দেখেন 14 ঘন্টা আগে কিন্তু দেখেন এই জিনিসগুলো একটু দেখি আর কি, মানে ক্রিটিসিজম করা দরকার নেই। কারণ এরা হচ্ছে যে সব জামাত ইসলামের প্রিয় মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার। উনি কিন্তু মানে কমেন্টের অংশটা হাইড করে রাখে, কারণ এত ওনাকে গালাগালি করা হয়। নারীদেরকে ভাই কেন গালাইতে হয়? উনি ওনার মন মতো বলুক না ভাই, যা মন চায় উনি বলুক। উনি 14 ঘন্টা আগে একটা পোস্ট লাগাইছে, মিনা ফারা একজন মির্জাফরের দুঃখে দেশ কাঁদছে, কানাডার আদালত নাইকো দুর্নীতির মামলায় খালেদার বিরুদ্ধে রায়। মানে খালেদা জিয়াকে উনি ওই মির্জাফরের সাথে তুলনা করতেছেন। দুটাই অভিশাপ আর নিচে মানে মধ্যে ভিডিওর মধ্যে ওখানে লাগাই রাখছে। তো তারা মানে 24 ঘন্টা লেগে আছে, এরা ভাড়াটিয়া নাকি দেশপ্রেমিক এটা তো জানি না। এবং দেখেন এখানে এইসব ভিডিও ভাইরাল হচ্ছে। একজন বলতেছে নির্বাচনে কারচুপির যে গভীর ষড়যন্ত্র চলছে তা বাংলাদেশের জনগণ কখনো সফল হতে দেবে না। মানে এরা হচ্ছে বিএনপির লোকজন, বাট এগুলি ওই ইসলামী ব্যাংকের সাথে এইসব ভিডিও করতেছে। এবং শুধু ইসলামী ব্যাংক না, অন্যান্য ব্যাংকের মানে যারা বস আছে তাদের সাথেও কথা হচ্ছে আর কি। মানে কেন্দ্রের ভিতরে বাহিরে এলাকার স্থানীয় লোকজন, এলাকার লোকজন বলতে তো আমরা ওই আওয়ামী লীগকে বুঝি আর কি। তো এগুলো আওয়ামী লীগের সাথে আদত এগুলি করবে, করে টোরে জিতবে। এবং এটা করবে হচ্ছে যে কারণ শেখ হাসিনা বলতে পারবে যে দেখছো আমার বিএনপি আমার সাথে এই করছে সেই করছে, এখন জঙ্গিদের নিয়ে থাকো, এগুলি বলার জন্য আর কি। আমি বিশ্বাস করি যে এইসব কথাতে জামাত ইসলামের কিছুই যায় আসবে না, কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তো দেখেন এখানে জামাতের নেতার সঙ্গে ইসলামী ব্যাংক পরিচালকের কথোপকথনের ভিডিও ফাঁস। তো এই ফাঁসটা করছে কে? জুলকারনাইন সাহেব। এবং ভাই উনিও কিন্তু এই জামাতেরই অন্ধভক্ত। মানে উনি ভিতরে এই ভিডিওটা ভাইরাল করে হয়তো একটা দেন দরবার করতেছে, ওইটা ঠিকঠাক হয়ে গেলে হয়তো আমরা আবার তাকে সাদিক কায়েমকে যেভাবে উনি জিতায় নিয়ে আসছেন। সাদিক কায়েমের অনেকে পোস্ট করেন আর কি যে 16 বছর 17 বছর, ও তো তখন আরও ছোট ছিল, কিন্তু বিগত বছরগুলিতে ফ্যাসিস্টের আমলে একটা দুইটা মিটিংয়ের কথা অনেকে বলতেছেন যে হাসিনা বিরোধী একটা মিটিং করেছে বা মিছিল করেছে সাদিক কায়েম, কেউ একটা দিক। তো উনি তো ভাই গুপ্ত রাজনীতি করা মানুষ, মানে এটাও তো একটা কৌশল। উনি বর্ণচড়া গিরগিটি হয়ে ওদের মধ্যে ঢুইকা ওদের তেজ মাইরা বাইর হয়ে এখন উনি ভারত বিরোধী কথাবার্তা বলে। তো এইটাও তো ভাই একটা কৌশল। আপনারা গুপ্ত রাজনীতি করেন না, করতে পারেন না, এটা জামাতের বা সাদিক কায়েমকে দোষ দিয়ে লাভ আছে? কিন্তু এই সাদিক কায়েমকে আবার জুলকারনাইন সাহেব ওই সময় জিতায় নিয়ে আসছিল। তো আমরা ওই সব ইনফ্লুয়েন্সাররা ভাই আমরা জানি যে একনিষ্ঠ ডক্টর জাহিদুর রহমান উনি বিএনপির পক্ষে কথা বলে, আর আরেকজন আছে যে শাহেদ আলম, উনি তো কোন সময় বিএনপির পক্ষে থাকে বিপক্ষে থাকে। এখন জামাতের বিপক্ষে এইটুকু জানি। অনেকে মধ্যে আওয়ামী পন্থী যারা আছেন তারা কিন্তু ওই ভোট দেওয়ার পক্ষে না আর কি। তো দেখেন এখানে তারেক রহমান উনি আম জনতার দল, উনি পাইছে, নিবন্ধন পাইছে, এবং আলহামদুলিল্লাহ ওই ছেলেটা অনেক সংগ্রাম করতেছিল। এইটা ভাই ওই জামাত ইসলামের 20 ভাই, কিন্তু ছেলেটাকে ভাল লাগে। জুলাই আগস্টের একজন মানে কি বলে নির্যাতন ভোগ করা একটা মানুষ আর কি। অন্তত এই কারণে তাকে ভাল লাগে আর কি। আলহামদুলিল্লাহ প্রজাপতির সাথে থাকুন, ওনার মার্কাটা আবার প্রজাপতি আর কি। তো যাই হোক, ভুল ভ্রান্তি আসলে সবারই থাকে আর কি। 91-90-এর যে গণ অভ্যুত্থানে ওখানেও কিন্তু জামাত ইসলামের খুব একটা বেশি রোল ছিল না, 71-এ রোল ছিল না। 24-এ সাদেক কায়েমকে বলে যে কয়টা আপনি মিছিল করছেন, কয়টা কি করছেন দেখানোর জন্য। জামাত ইসলামের ওইরকম নেতা ফেতার ওরকম খুব একটা প্রকাশ্যে ওইরকম কিছু দেখি নাই 24-এর মধ্যে। গোপনে করছে হয়তো, গুপ্ত, তো প্রকাশ্যে আমরা এগুলি দেখি নাই। বাট ওই ইসলামী আন্দোলন বা অন্যান্য যারা ছিল, হেফাজত বা হয়তো প্রকাশ্যে না, ওই মানে আম জনতার মধ্যে, জনগণের মধ্যে ঢুকে জামাত ইসলামীরা অনেক কাজ করেছে। বাট ওইটা ওই সংক্ষিপ্ত, ওই তো 36 দিন তো হাতে গোনা আর কি। বাট ওই যে লম্বা একটা 15-16 বছরের যে একটা সময় ফ্যাসিস্টের আমলে, অনেকে বলেন যে লুঙ্গির তলে ছিল এগুলি সাদেক কায়েমরা। তো যাই হোক, বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করলো বিএসএফ। মানে ভাই এগুলো তো আসলে নিতে পারি না আর কি। এখন এগুলি নিতে পারি না, এবং আপনারা ওই আবার তাদের সন্তুষ্টির জন্য কাজ করেন। উনি কি করছে জামাত ইসলামী ওই খুলনা 1 আসনে জামাতের প্রার্থী কৃষ্ণ নন্দী,
তা আমি আবার একটা পোস্ট দিয়েছিলাম যে আপনারা খুশি নাকি, তো অনেকে বলছেন যে খুশি আর কি। তো খুশি হলে আমরা খুশি ভাই, আপনারা জামাত ইসলামী মানে সনাতন ধর্ম দিবেন ওই ভারতকে খুশি করার জন্য, আবার খ্রিস্টানদেরকে নমিনেশন না দিলে দিবেন, দেওয়া উচিত আর কি। আমি মনে করবো যে আমেরিকাকেও তো সন্তুষ্ট করতে হবে, আবার বৌদ্ধ ধর্মের কাউকে দিলে আবার চাইনিজদেরকেও সন্তুষ্ট করা হইলো। আর মুসলমান আপনারা তো পাকিস্তান, তুরস্ক আপনারা তো আছেন আর কি, মিডল ইস্ট সবাইকে আপনারা সন্তুষ্ট করে বেড়ান ভাই, আমরা দেখি দেখি আর কি। তো দেখেন এখানে এটা ছড়াই গেছে, আশোক সোয়াইন উনি ভারতীয় সিটিজেন এবং উনি ওই বিজেপি, আরএসএস এবং মোদি বিরোধী কথাবার্তা বলেন এবং আমার ভালো লাগে। তো ওনার কাছে ওই খবর চলে গেছে, উনি বলতেছেন জামাতে ইসলামী অফ বাংলাদেশ ইজ ফিল্ডিং এ হিন্দু লিডার কৃষ্ণা নন্দী, দেখছেন, অ্যাজ ইটস ক্যান্ডিডেট ফর দ্য খুলনা ওয়ান ডেকো বাতিয়াঘাটা। ইন্ডিয়াস বিজেপি ইজ ওয়ার্স ইন মেজরিটেরিয়ান ফান্ডামেন্টালিজম দেন বাংলাদেশের জামাত, মানে তাদের তো ওখানে কোনো মুসলিম কোনো নেতা ফেতা নাই। তো উনি বলতেছে যে ওই মানে বিজেপির চাইতে বেটার হচ্ছে বাংলাদেশের জামাত আর কি। তো এটা ভাল লাগছে। এবং দেখেন কালকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারেন খালেদা জিয়া, এবং ডক্টর জাহিদ উনি ব্রিফিং করলেন একটু আগে এবং আমরা দেখলাম আর কি। তো দেখেন আমার কিছু ফাইন্ডিংস আছে, দুইটা টিম মানে তার ট্রিটমেন্টের জন্য কাজ করছে, চাইনিজ, এবং বলা হচ্ছিল যে কালকে 10টা সাড়ে 10টার দিকে ঢুকে প্রায় আড়াই ঘন্টা ছিল সেকেন্ড একটা টিম, এবং সেকেন্ড টিমটা গতকালকে আসছে, এবং ব্রিটিশ একটা টিম আসছে গতকালকে, এবং অনলাইনে তো চলছেই, অনলাইনে একটা আন্তর্জাতিক কিন্তু বোর্ডও কিন্তু তার ট্রিটমেন্ট করেছিল। এবং অনেকে ওই মেজর আখতারুজ্জামান এখানে আসছে, আইসা কোন চ্যানেলে বলছে যে উনি মারা গেছেন, এসে বহুত মানে সোশ্যাল মিডিয়াতে শৈলভ ভাই, এবং আমরাও একটা উৎকণ্ঠা উদ্বিগ্নের মধ্যে ছিলাম। কিন্তু আমরা তো জানি যে চাইনিজ কিছু ওই যে আকুপাংচার টাংচার এগুলা জিনিসপাতি আছে আর কি, যে সুই টুই ফুটায়া মানে ভাই মানে হাঁটতে পারে না, উঠা দাঁড়ায়া দৌড়া শুরু করে, এরকম আছে না? তো ওই প্রাচীন এইসব চাইনিজ লোকজন এগুলি সব হতে পারে, তারাও ওইরকম হয়তো সুই টুই নিয়ে হাজির হয়ে গেছে। আমরা তো আসলে ওরকম কোনো ভিতরের খবর জানি না, মানে অ্যালোপ্যাথি তো আমরা জানি ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু চাইনিজ ডাক্তাররা যখন এখানে আছে তারা ওই অ্যালোপ্যাথি এবং এগুলোর বাইরেও যে আরও তাদের প্রাচীন কিছু চিকিৎসা বিদ্যা আছে এগুলো যে ব্যবহার হয়নি এটা কিন্তু মানে বলা যায় না। এবং যখনই চাইনিজরা এখানে আসছে ভাই, মানে আমি কিন্তু একটা শান্তির মধ্যে ছিলাম আর কি, কারণ চাইনিজ ট্রিটমেন্ট কিন্তু ওই ইন্ডিয়ার চাইতে অনেক বেটার। বাংলাদেশে যে এখন যারা চাইনাতে ওই ট্রিটমেন্ট করতে যাচ্ছে, তো তারা বলে যে টাকা পয়সাও ভারতের চাইতে অনেক কম লাগে এবং অনেক উন্নত তারা। তো এইটা খুব ভালো লাগছে, এবং তারা মনে হয় এমন কিছু ট্রিটমেন্ট করে দিছে যে অন্তত ফ্লাই করে ওই মানে ব্রিটেন পর্যন্ত যাইতে পারে আর কি। এবং তারেক রহমান ওখানে আছেন এবং তার ওয়াইফ উনি ফিরে আসতেছে। দেখেন এখানে যমুনা টেলিভিশন বলতেছে যে কাল লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারেন, মানে সকালের আগেই তাকে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে, কাতারের প্লেনও রেডি। তো দেখেন এখানে হেলিকপ্টার দিয়ে তার ওই পাশের যেই মানে এভার কেয়ারের পাশে মাঠে একটা ড্রিল হচ্ছে আর কি, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের উপর প্রশিক্ষণ করছে হেলিকপ্টার। মানে এটা প্রশিক্ষণ না, এটা ওই এমন হতে পারে যে হয়তো বেগম খালেদা জিয়াকে ওই এভার কেয়ার থেকে হেলিকপ্টারে করে ওই এয়ার অ্যাম্বুলেন্সের মতোই হয়তো একটা সেট আপ বানানো হচ্ছে ওই হেলিকপ্টারের মধ্যে, এবং এয়ারপোর্ট থেকে হয়তো ডাইরেক্ট এয়ারপোর্টে নেওয়া হবে এবং তারপরে শাহজালাল বিমানবন্দর থেকে হয়তো লন্ডনের উদ্দেশ্যে চলে যাবে। আমার দেশ বলতেছে খালেদা জিয়াকে নিতে ঢাকায় আসছেন জোবাইদা রহমান, মানে এগুলি কিন্তু খুব ভালো আর কি। এবং আমার মনে হয় যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসুক, এবং উনি হয়তো শেষ স্টেজে আছেন, বাট শেষ স্টেজে গিয়ে আরেকটু আল্লাহ যদি ওনার হায়াত বাড়িয়ে দেয় আর কি। উনি তো দেশের জন্য করেছেন, মানে অ্যাটলিস্ট ওনাকে নিয়ে আমরা বুলি না করি। আপনাদের কাছে বিনীত অনুরোধ আর কি, যে আমার এই ভিডিও দেখে অন্তত কেউ বুলি করেন না, বেগম খালেদা জিয়াকে নিয়ে মানে খারাপ কিছু মন্তব্য করেন না, কষ্ট লাগবে ভাই। তো বন্ধুরা আমি এই ভিডিওর শেষ অংশে চলে আসছি, এবং শেষ করার আগে যেই নিউজটা আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে ডিবিসি নিউজ এরকম একটা খবর দিয়েছে যে আজ দেখা যাবে বছরের শেষ সুপারমুন, 10% বড় ও উজ্জ্বল দেখাবে চাঁদকে। তো দেখবেন বাংলাদেশের মানুষ প্রত্যেকটা আনাচে কানাচে, আমার ভিডিও যারা দেখতেছেন সবাইকে দাওয়াত দিলাম, এরকম একটা সুপারমুন বড় আকারে বাংলাদেশের আকাশে দেখা যাবে। এবং গত একদিন দুই দিন থেকেই অনেকে বলতেছিলেন যে চাঁদকে অনেক সুন্দর লাগতেছে। তো আমরা দেখতে চাই বাংলাদেশের আকাশে এত সুন্দর বড় একটা সুপারমুন দেখা যাবে, চাঁদের মতোই যেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বটা যেন বড় আকারে এরকম সবাই দেখতে পায় এবং জলজল করে উজ্জ্বল যেন হয়ে যায় আর কি। শঙ্কা যেন না থাকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে, সেরকম আমরা একটা ব্যবস্থা নিই এবং বাংলাদেশে এগিয়ে যাক, এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য আসেন আমরা সবাই দোয়া করি আর কি। তো বন্ধুরা এখনকার মতো এটুকুই।
এইটুকুই। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কি। তো এখনকার মতো এইটুকুই, এবং বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাই এতক্ষণ সাথে থাকার জন্য। সবার মঙ্গল কামনা করতেছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং ভিডিওতে চোখ রাখেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।